আমাদের ত্বকে বিভিন্ন ধরনের কিন্তু ডিজিজ হয়ে থাকে। তার মধ্যে সবথেকে বেশি সংক্রামক চর্মরোগ হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস সম্পর্কে আমরা কম বেশি কিন্তু সবাই জানি, কিন্তু এর প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে কিন্তু আমরা খুব একটা অবগত নই। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন এখন টিভি নিয়মিত আয়োজন নাম্বানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ক্যাবিস, আর এই স্ক্যাবিস নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সিলভিয়া চৌধুরী, কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ, BSMMU। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ক্যাবিস। আমরা তো সবাই জানি যে ত্বকে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক ধরনের স্কিন ডিজিজ রয়েছে, তার মধ্যে স্ক্যাবিসটা কিন্তু সব থেকে বেশি আমরা বলতে পারি যে খুব বিব্রতকর এবং অস্বস্তিকর। তো আমরা তো জানি যে স্ক্যাবিস মানেই হচ্ছে চুলকানি, বা খুব সহজ ভাষায় যদি আমরা বলি যে খুজলি বলা হয়। কিন্তু আপনার কাছে জানতে চাই যে স্ক্যাবিসের আসলে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক ডেফিনেশনটা আসলে কি? স্ক্যাবিস প্রথমত একটি প্যারাসাইট দিয়ে হয়, সেটি হচ্ছে সার্কোপটিস স্ক্যাবি। আর স্ক্যাবিসটাকে ইউজুয়ালি রোগীরা এসে বলে, আপনি যেটা বললেন খুজলি আর খোসপাঁচড়াটা সবচেয়ে বেশি ইউজ হয় স্ক্যাবিস। এটা হচ্ছে কি খুবই সংক্রামক একটি রোগ। এটা একজনের পরিবারের একজনের হওয়া মাত্রই খুব দ্রুত সবার ছড়িয়ে যায়। আচ্ছা, এই যে আপনি বললেন যে খুব সংক্রামক একটা রোগ এবং পরিবারে একজনের যদি হয় বাকি মেম্বাররাও কিন্তু একই সাথে এফেক্টেড হয়ে থাকে, কিন্তু এই সম্পর্কে কিন্তু আমাদের সচেতনতাটা কিন্তু অনেক কম। এই বিষয়ে আপনার মতামত কি? সচেতনতাটা প্রথম কথা হচ্ছে গিয়ে রোগীরা যখন আসে, ধরেন আমি আপনাকে বলি একটা ছোট বাচ্চা নিয়ে আসলো, যে আমার বাচ্চার এরকম হয়েছে, এরকম হয়েছে, আমরা বাচ্চার চুলকানির ধরন দেখে এটাকে ডায়াগনোসিস করলাম স্ক্যাবিস। তো যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসায় কারো আছে কিনা, বাসায় নেই। না, আমার শুধু বাচ্চাই এফেক্টেড, বাসায় কারো নেই। বাচ্চা কেন এফেক্টেড আপনাকে বলি, ছোট বাচ্চা অনেক সময় অনেকের কোলে যাচ্ছে, ওখানে কারো না কারো কাছ থেকে বাচ্চাটা এফেক্টেড হয়েছে। তো তখন এই বাচ্চার এরকম হচ্ছে, এবং বাচ্চা এফেক্টেড হওয়া মানে বাচ্চার কিন্তু যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বাচ্চার ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো যখন ওরা চলে আসছে তখনও হয়তো পরিবারের কেউ এফেক্টেড হয়নি, কিন্তু ততদিনে পরিবারের মধ্যে কিন্তু জীবাণুটা ছড়িয়ে গেছে। মানে এটা খুব ইনফেকশাস রোগ, তো এটা খুব সংক্রামক রোগ, যে কারণে ততক্ষণে ছড়িয়ে গেছে। সেই জন্য আমরা যেটা বলি, বাচ্চাকে যখন চিকিৎসা করবেন অবশ্যই বাড়ির সকলকে চিকিৎসা করবেন, নইলে বাচ্চা যদি ভালোও হয়ে যায় আলটিমেটলি অন্য কারো কাছ থেকে রোগ জীবাণুটা আবার হবে, রিইনফেকশন হবে, বাচ্চাটা বারবার এফেক্টেড হবে। আচ্ছা, আপনি যেহেতু ট্রিটমেন্টের কথা বলেন, ট্রিটমেন্ট সম্পর্কে আমরা আরও পরে জানবো আপনার কাছ থেকে বিস্তারিতভাবে। এখন জানতে চাই যে ত্বকে তো আসলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা আসলে অ্যালার্জি হতে পারে, সেটা অন্য ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, কিন্তু কারোর স্ক্যাবিস হয়েছে সেটার লক্ষণটা আসলে কি, কিভাবে বুঝবো? প্রথম তো অ্যাজ ইউজুয়াল চুলকানি নিয়ে আসবে, যে প্রচণ্ড চুলকাচ্ছে। প্রথম ওনারা বলবেন যে আমার রাতে চুলকায় বেশি, অনেকের দিনেও চুলকায়, দিনে যে চুলকায় না তা না, তবে রাতে তীব্রতাটা বাড়ে, আর অনেকে শুধুমাত্র রাতে চুলকায়। আর আরেকটা যেটা বলবে যে একজনের থেকে আমারই প্রথমে ছিল, অন্য কারো ছিল না, কিন্তু আমার থেকে অন্য কারো হয়েছে, বা অন্য কারো কাছ থেকে আমার হয়েছে। আরেকটা যেটা হয়, কিছু এরিয়া দেখে আমরা বুঝবো কোথায়। প্রথম কথা হচ্ছে গিয়ে এই আঙুলের ফাঁকে হয়, তারপর কবজি, এটা একটা সার্কেল ওয়াইজ কবজি হবে, তারপর এখানে কনুইর ভাঁজ, বগল, তারপর বুকে, নাভিতে, সেখান থেকে যৌনাঙ্গ পর্যন্ত, তারপর পায়েও নামে। যত দিন যাবে তত জিনিসটা ছড়াবে, সেরকম পায়েও নামবে। এভাবে করে এই জিনিসটা যখন আমরা দেখব তখন বুঝতে পারবো এটা স্ক্যাবিস। আর যেটা বললাম যে রাতে চুলকাবে এবং পরিবারের আরেকজন অন্য কেউ এফেক্টেড হবে। আর ওভার ক্রাউডেড এরিয়াতে আরেকটা আমরা হিস্ট্রি নেই, যে উনি ওভার ক্রাউডেড এরিয়াতে কোথাও থাকেন কিনা, মেসে থাকেন কিনা, হোস্টেলে, হলে, এই ধরনের যারা একসঙ্গে এক জায়গায় অনেকে থাকছেন। ইভেন একজন যদি এফেক্টেড হয়ে অফিসে আসেন, ওনার কাছ থেকে আমরা একসাথে কাজ করছি, একসাথে চলাফেরা, একসঙ্গে ওঠা বসা, সেখান থেকেও কিন্তু হতে পারে। কারণ একটা টেবিল যখন আমি ধরবো, আমি একটা কলম যখন ধরবো, আমি অন্য কিছু একটা যখন আর ব্যাগ যখন টাচ করবো, সেখান থেকেও কিন্তু এই স্ক্যাবিসটা ছড়াতে পারে।
আচ্ছা, অর্থাৎ খুব মারাত্মকভাবে কিন্তু এই স্ক্যাবিসটা ছড়িয়ে থাকে এবং আমরা কিন্তু খেয়াল করেছি যে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে কিন্তু এই স্ক্যাবিসটা অনেক বেশি হয়ে থাকে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? সচেতনতাটা কম, সেটা একটা কারণ। বুঝতে পারে না মানুষজন, বুঝার আগেই হয়তো এদিক ওদিক থেকে নানান ধরনের ওষুধ ব্যবহার করে ফেলছেন। সামান্য চুলকানি মনে করে হয়তো ওনারা ফার্মেসিতে গিয়ে ফার্মেসির যারা সেল করেন ওষুধ, তাদের কাছ থেকে কিছু না কিছু ওষুধ নিচ্ছেন, অথবা অনেক সময় হয় দেখেছেন আপনারা রাস্তাঘাটে ট্রলিতে যে ওষুধ বিক্রি হয় সেগুলো ব্যবহার করছেন, না জেনে অন্য ওষুধ, স্টেরয়েড এই টাইপের ব্যবহার করে ফেলছেন। এতে বরং মানে ভালো হওয়ার থেকে ক্ষতিটা বেশি হয়ে যায়। তো রোগের জন্য ওনার ডাক্তারের কাছে না এসে যেহেতু এদিক ওদিক যাচ্ছেন, চিকিৎসাটা না হয়ে অপচিকিৎসাটা হচ্ছে। অপচিকিৎসার কারণ হলে তো অবশ্যই এটা বেশি সমস্যা হবে। তো গ্রামাঞ্চলের কথা যখন আপনি বললেন, গ্রামাঞ্চলে ওনারা সচেতন একটু কম, সেই জন্য। আর এখন কিন্তু আর এই হারে এখন বেড়েছে, শহর আর গ্রাম বলে কিছু নেই, এখন সবারই হচ্ছে। জেন্টলম্যান স্ক্যাবিসও হচ্ছে, সবারই হচ্ছে। আগে যেমন আমরা ভাবতাম স্লাম এরিয়া, যে এরিয়াটা বেশি ক্রাউডেড, ঘনবসতিপূর্ণ, ওই এরিয়াতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ওই এত ছড়াচ্ছে যে চারিদিকেই হচ্ছে, সবারই হচ্ছে। এই যে আপনি বললেন ছড়াচ্ছে সব জায়গাতেই, কিছু কিছু প্রতিবেদনে কিন্তু পাওয়া গেছে বা বিভিন্ন রিপোর্টে কিন্তু আমরা দেখেছি যে এই স্ক্যাবিস হওয়ার যে সম্ভাবনাটা বা প্রবণতা যেটা, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে গত 10 বছরের তুলনায়। এর কারণটা আসলে কি? ওই ঘুরে ফিরে একই কথা, সচেতনতার অভাব। হ্যাঁ, আর আগে যেরকম ইজিলি মানুষের কাছে যে কোনো কিছু অ্যাভেলেবল ছিল না, এখন যে কেউ ওর কথা শুনে বা সোশ্যাল মিডিয়াতে দেখে, টিভিতে দেখে, এদিক ওদিক দেখে ওনারা অনেক কিছুতে প্রলুব্ধ হয়ে ওই যে স্টেরয়েড ক্রিম বা যে কোনো কিছু ক্রিম ব্যবহার করে ফেলেন। বা মানে এখন আগে 10 বছর বা 15 বছর আগেও যখন ট্রিটমেন্ট করেছি, তখন এত ছিল না। মানুষজন হয়তো চিন্তা ভাবনা করে তারপর ওষুধ ব্যবহার করতেন, বা অনেকে গুগল করে ফেলেন। এখন গুগল করে আপনি জানতে পারবেন, আগে তো আপনাকে বুঝতে হবে জিনিসটা কি, তারপর মানে গুগল করে জানার ব্যাপারটা। এখন ওইটা না করেন না বলেই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। তো আপনার কাছে এখন একটু জানবো যে আসলে আপনি যেটা বলছিলেন যে অপচিকিৎসা, হ্যাঁ, অপচিকিৎসার কারণে সেই রোগটি কিন্তু ভালো হচ্ছে না। এই যে গ্রামাঞ্চল আপনি বললেন যে বিভিন্ন ধরনের মাইকিং করে, ভ্যানে করে বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করছে, এই বিষয়ে আপনার মতামতকে? সেটা কিন্তু গ্রামাঞ্চলে, এটি কিন্তু আমরা ঢাকাতেও কিন্তু আমরা দেখতে পাই যে ভ্যানে করে, মাইকিং করে কিন্তু এই ধরনের স্ক্যাবিসের বা চুলকানির ঔষধ বিক্রি করছে। এই বিষয়ে আপনার মতামত কি? একটা কথা হচ্ছে, আমি আমার সবসময় সবখানে, আমি আমার সব রোগীদেরকে বলি, কোনো প্রোগ্রাম হলে বলি, যেখানেই আমরা বসি সেখানেই বলি, সচেতন হতে হবে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমার একটা অসুখ হয়েছে, অসুখের জন্য আমি কোথায় যাব? অবশ্যই ডাক্তারের কাছে। প্রথমেই যদি উনি চলে আসেন, তাহলে কিন্তু এই অপচিকিৎসার সুযোগটা কম আসে। প্রথমে আমাদেরকে বুঝাতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে আমাদের অনেক, তাই না? আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর জেনারেশন এখন জেনারেশন তো অনেক বেশি মডার্ন, ওরা অনেক বেশি সব কিছুতে অ্যাক্টিভ। তো যে কারণে ওরা মনে করে যে আমরা সোশ্যাল মিডিয়া দেখি বা আমরা ইন্টারনেট থেকে যা দেখি সেটাই বোধহয় আমরা জানি, কিন্তু ব্যাপারটা তো আসলে ওরকম না। তো সেই জন্য এই জিনিসটাও যদি আমরা জেনারেশনকে বুঝাতে পারি যে তোমার যখনই কোনো একটা অসুখ হয়েছে, হোয়াট এভার, চুলকানি হোক, মুখের দাগ হোক, যে কোনো কিছু হোক, এক্সিমা হোক, দাঁত হোক, দাউদ হোক, যে কোনো কিছুই হোক, তোমাকে যেটা করতে হবে, প্রথমে ডাক্তারের কাছে আসতে হবে। তারপরে এই সচেতনতাটা আমরা যতদিন না বৃদ্ধি করতে পারবো, যতদিন না লোকের মাঝে এটা বুঝাতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হবে না। সেটা যত পুরনোই রোগ হোক না কেন, আমাদের জেনারেশনকে প্রথমে বুঝাতে হবে যে তুমি তোমার সমস্যার জন্য ডাক্তারের কাছে যাবে, নিজে চিকিৎসা করবে না এবং ইন্টারনেট নির্ভর হবে না। ওরা প্রথমে এসে বলে যে ইয়াং জেনারেশন, যে কোনো সমস্যার জন্য আমি তো গুগল দেখে এসেছি, আমি তো গুগলে এটা দেখেছি। এবং আমরা কিন্তু মনে হয় এই জায়গাটাতে কিন্তু অনেক বড় ভুল করছি, যে কোনো ধরনের স্কিন ডিজিজই হোক না কেন, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা গুগলে সার্চ দিয়ে কিন্তু নিজেরা সমস্যা সমাধান করার চেষ্টা করছে। সেই সাথে সবথেকে বড় ভুলটি করি সেটা হচ্ছে আমরা ফার্মেসিতে আমরা যে ফার্মেসির লোকরা থাকে তাদেরকে আমরা জিজ্ঞেস করি এই রোগের জন্য কোন ওষুধটা আমরা খাবো। সেই সাথে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে খুব রিসেন্টলি বলা যেতে পারে, আমি যদি বলি 2025 সালে 30শে জানুয়ারি কিন্তু স্ক্যাবিস নিয়ে জনসচেতনতার বৃদ্ধির জন্য
জন্য প্রতিরোধ কিভাবে করা যায়, প্রতিকার কিভাবে করা যায় সেই সম্পর্কে কিন্তু বিশাল একটা সেমিনার হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই। এখন আমাদের এখানেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের স্যাররা মিলে বা আমরা কিছু গ্রুপ মিলে মাদ্রাসায় যাচ্ছি বা এমনিতে অন্যান্যভাবে আমরা ভিডিও করার চেষ্টা করছি, আমরা লিফলেট করার চেষ্টা করছি স্ক্যাবিস সম্বন্ধে বোঝানোর জন্য, এটা জনস্বার্থে, যেটা যেন রোগীরা আমাদের কাছে না আসলেও ওনারা বুঝতে পারেন যে আমার সমস্যাটা কোথায় হয়েছে এবং এর পরের স্টেপটা আমার কি হবে, আমি কি করব। ওনাদের প্রথমে যেন বুঝেন যে আমার স্ক্যাবিস হয়েছে, এটা থেকে ইনফেকশন হতে পারে, সুতরাং আমার উচিত ডাক্তারের কাছে যাওয়া, আমি যেন এই কাজটা না করি। এছাড়া স্ক্যাবিসের শুধুমাত্র ট্রিটমেন্ট ছাড়াও শুধু আপনি যাবেন ডাক্তারের কাছে যাবেন, অনেক সময় রোগীরা এসে বলছে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ব্যবহার করেছি, পারমিথ্রিন, ক্রোটামিটন যেসব ইউজ করা হয় অনেক ব্যবহার করেছি, ভালো হচ্ছে না, অথবা কারো ভালো হয়ে বারবার হচ্ছে। বুঝতে হবে যে কেন ভালো হচ্ছে না বা কেন বারবার হচ্ছে। প্রথম কথা, একই সঙ্গে পরিবারের সকল সদস্য চিকিৎসা করবেন। আর তারপরে আছে, যখন আপনি চিকিৎসা শুরু করবেন কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে, বিছানার চাদর ধুয়ে দিতে হবে, কড়া রোদে শুকাতে হবে, ইস্ত্রি করতে হবে। যে কাপড় চোপড়গুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা যেগুলো ধুতে পারবো না বা যেগুলো ইস্ত্রি করার সুযোগ হবে না, সেই কাপড়গুলো আমরা ব্যাগে করে 7 থেকে 10 দিন আলাদা করে রাখবো। এই জিনিসটা যদি কষ্ট করে মেনটেন না করতে পারেন, কোনোভাবে আমরা এটাকে নির্মূল করতে পারবো না। স্ক্যাবিস কিন্তু নির্মূল হয়ে যায়, রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মগুলো মানতে হবে। সেটা ডিউরেশনটা আসলে কত দিনের হতে পারে? আপনি যেহেতু বললেন যেটা ভালো হয়, কিন্তু অনেক সময় আমরা কিন্তু অনেক ফ্যামিলির ক্ষেত্রে দেখেছি যেটা মাসের পর মাস কিন্তু তাদের হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট করছে কিন্তু ভালো হচ্ছে না। এর পেছনে কি তাদের কোনো ট্রিটমেন্টের কোনো ত্রুটি রয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ট্রিটমেন্টের যে বড় কথা হচ্ছে নিয়ম না মানাটা। একই দিনে ধরেন আরেকটা যেটা হয়, ধরেন আজকে আসলো একজন, আগামী সপ্তাহে আরেকজন, 2 দিন পরে আরেকজন, পরিবারের সদস্যরা যদি এভাবে করে চিকিৎসা করেন তাহলে তো ভালো হবে না, জীবাণুটা তো রয়েই যাচ্ছে। আমাদের উদ্দেশ্যটা কি? জীবাণুটাকে মেরে ফেলা। তো সেই জীবাণু যদি আমি আজকে একজনকে মারতে যাই আর 2 দিন পরে আরেকজনকে মারতে চাই, হবে না। ওরা এমনভাবে ছড়ায়, সেই জন্য আমাকে করতে হবে যেটা, একই সঙ্গে চিকিৎসাটা করতে হবে। একই সঙ্গে চিকিৎসা করলে এই জিনিসটা নির্মূল হওয়া সম্ভব। প্রথমে বুঝতে হবে যে আমি যদি একসঙ্গে চিকিৎসা না করি ভালো হব না, কেন ভালো হচ্ছি না। আমার কথা হচ্ছে এটাই বুঝতে হবে প্রথমে যে কেন ভালো হচ্ছি না, কারণ বারবার। তারপর অনেক সময় হয় কেউ একজন আরেকজনের বাসায় বেড়াতে গেছেন, উনি হয়তো অসুখটা বহন করে নিয়ে গেছেন, নিয়ে পরিবারে ছড়িয়ে দিয়ে আসছেন। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি কোথাও গিয়েছিলাম কিনা বা কেউ আমার বাসায় এসেছিল কিনা, এই জিনিসগুলো একটু মেনটেন করতে। আচ্ছা, এই স্ক্যাবিস নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। একটু বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা স্ক্যাবিস নিয়ে আলোচনা করছিলাম যে স্ক্যাবিসের কিছু আমাদের সচেতনতা কম থাকার কারণে সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আপনার কাছে একটু জানতে চাই, কিছু ভুলের কারণে কিন্তু ট্রিটমেন্ট করার সত্ত্বেও সেটা কিন্তু একেবারে ভালো হয় না। যেমনটা আপনি বলছিলেন যে আমরা সচেতন না, খুব একটা ভালোভাবে মেনটেন করি না, সেটার জন্য কিন্তু এটা দিন দিন বৃদ্ধি পায়। এখন একটু জানবো যে কোন ভুলের কারণে ট্রিটমেন্ট করার সত্ত্বেও এবং কিছু মেনটেন করার সত্ত্বেও কিন্তু এটি একেবারে ভালো হয় না, সেই ভুলগুলো আসলে কি কি? আমি প্রথমে ট্রিটমেন্টের কথা বলি। ধরেন যদি প্রথমে কেউ না দেখে শুধুমাত্র এক্সিমা ট্রিটমেন্ট দিয়ে দিল, আসলো রোগী স্ক্যাবিস নিয়ে অল্প কিছু চুলকানি, হয় না অনেকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে না গিয়ে যারা জেনারেল প্র্যাকটিস করেন তাদের কাছে গেছেন বা অন্য যে কারো কাছে গেছেন, তো উনি হয়তো স্ক্যাবিসটা না বুঝে এক্সিমা ট্রিটমেন্ট দিলেন। তো এক্সিমা ট্রিটমেন্ট করতে আসলে তো ওটা ভালো হবে না, কারণ আসলে আমি যদি সার্কোপটিস স্ক্যাবিটাকে না মারি তাহলে তো আমার স্ক্যাবিসটা ভালো হচ্ছে না, এবং ভালো তো হচ্ছে না, ছড়াচ্ছে বরং আরও। প্রথম কথা হচ্ছে এটা যে যেতে হবে আমাকে, চামড়ার সমস্যা, চামড়ার রোগ, আমাকে যেতে হবে চামড়ার ডাক্তারের কাছে, চর্মরোগ বিশেষজ্ঞর কাছে। আর ঘুরে ফিরে ওই কথাগুলো সবাই মিলে যদি ট্রিটমেন্ট না করি বা ওই কাপড় চোপড়গুলো ধোয়ার চেষ্টা না করি বা এদিক ওদিক বেড়াতে যাচ্ছি, অন্য কেউ আসছে তাদের চিকিৎসা না করি, এমনকি বাইরে থেকে যদি বাসায় আমাদের হেল্পিং হ্যান্ড আসে ওনাদেরকে আমরা চেষ্টা করব যেন ওনারাও ট্রিটমেন্টের আন্ডারে থাকেন। ওনারা তো বাইরে থেকে আসছেন, বাইরে থেকে এসে আবার চলে যাচ্ছেন, ওনাদেরও ট্রিটমেন্টটা না দিলে ঘুরে ফিরে ওনারাও এফেক্টেড হবে এবং ওনারা এসে আমার পরিবারকেও এফেক্ট করবে। আরেকটা যেটা ভুল হয় সেটা হচ্ছে, ধরেন আমি ওষুধ ব্যবহার করলাম, ওষুধ ব্যবহারের নিয়মটা কিছু বলি। একটা ওষুধ আছে পারমিথ্রিন
যেটা আমরা দিই রাতের বেলা বলি আমরা গলা থেকে পায়ের তলা পর্যন্ত সবখানে ব্যবহার করব সব এরিয়াতে। এখন রাতে উঠে আমি ওয়াশরুমে গেলাম অথবা কোনো কারণে হাত ধুলাম, হাতে এই ওষুধটা চলে গেল, কিন্তু তখন যেটা করতে হবে আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তার মানে আমার 8 থেকে 10 ঘন্টা কিন্তু ওষুধটা থাকতে হবে। হাত ধুয়ে ফেলাম, হাতটা তো খালি হয়ে গেল, আবার ইনফেক্টেড হয়ে যাবে। এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন মেনটেন করার জন্য। একটু কঠিন হয়তো বা, কিন্তু নিয়ম কানুনগুলো যদি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি তাহলে খুব দ্রুতই সেটি কিউর হয়ে যাবে। যেমনটি আপনি বলছিলেন এবং আমরা সবাই জানি এটা হাইলি কন্টাজিয়াস। সুতরাং কোনো বাচ্চার যদি স্কুল গোয়িং বাচ্চার যদি এই স্ক্যাবিস হয়ে থাকে অথবা যিনি অফিস করছেন অথবা যিনি হয়তো খুব রেগুলার বেসিসে কাজের জন্য তাকে বাইরে যেতে হয়, তার যদি স্ক্যাবিস হয়ে থাকে তাকে আসলে কতদিন পর্যন্ত আসলে খুব স্ট্রিক্টলি আইসোলেট হয়ে থাকা উচিত বলে আপনার কাছে মনে হয়? আমরা ঠিক আইসোলেট হয়ে থাকতে বলি না। যদি এরকমই হয় যে অফিস গোয়িং বা স্কুল গোয়িং, তাহলে আমার মনে হয় যে যেদিন আমাদের উইকলি হলিডে থাকে, হ্যাঁ, তার আগের রাতে যদি আমরা ওষুধটা ব্যবহার করি, এবং খাবার ওষুধ এখন আমরা আইভারমেকটিন খেতে দিচ্ছি, খাবারের ওষুধ খেলে অসুবিধা হওয়ার কথা না। আর ব্যবহারের ওষুধটা আপনারা ধরেন আমাদের ফ্রাইডে শুক্রবার ছুটি থাকে, তাহলে আমরা যদি বৃহস্পতিবার রাতে ওষুধটা অ্যাপ্লাই করি এবং তারপরে পরপর 3 দিন করি, তাহলে তো আর বাইরের এই 3 দিনের মধ্যে আশা করা যায় অসুখটা নিয়ন্ত্রণে চলে আসবে, স্ক্যাবিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব ছুটির আগের দিন ওষুধটা অ্যাপ্লাই করতে। এটা যারা বাইরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে, আর যারা ঘরে আছেন তারা তো আছেন একসাথে, ওভাবে ব্যবহার করবেন। আচ্ছা, কেননা এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে স্কুল গোয়িং বাচ্চারা যারা রয়েছে, বাকি বাচ্চাদের প্যারেন্টস যারা রয়েছে তারা খুব বেশি শঙ্কিত থাকেন যে কোনো একটা বাচ্চার স্ক্যাবিস নামক একটা ডিজিজ হয়েছে, হয়তো সেই বাচ্চাটা যদি স্কুলে আসে বাকি বাচ্চাদের সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং স্কুলের শিক্ষক যারা রয়েছে তারাও কিন্তু খুব কনসার্ন থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 7-8 দিনের লম্বা একটা ছুটির কথা ওনারা বলে থাকেন। তো এই বিষয়ে আপনার আসলে মতামত? আমরা ওভাবে বলি না, 7-8 দিনের ছুটির খুব একটা প্রয়োজন হয় না, কারণ সবাই কিন্তু জানে যে স্ক্যাবিস মানেই হচ্ছে এটা একটা পোকা থাকে। হ্যাঁ, পোকা থাকে এবং ছোঁয়াচে রোগ না। 7-8 দিনের কথা তো আমরা বলছি না। এই জিনিসটা মেনটেন করলে আমার মনে হয় ছুটির আগের দিন, শুক্রবারের আগের দিন, বৃহস্পতিবার রাতে করলে আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে। আচ্ছা, যদি কোনো বাচ্চার এই স্ক্যাবিস রোগটা হয়ে থাকে, এই ক্ষেত্রে অনেক সময় প্যারেন্টসরা কিন্তু একটু শঙ্কিত থাকে যে তাকে গোসল করাতে পারবে কিনা, কোনো ধরনের ক্রিম লোশন ব্যবহার করতে পারবে কিনা, বা বড়দের ক্ষেত্রে যদি আমরা একইভাবে চিন্তা করি, এই ক্ষেত্রে স্ক্যাবিস হওয়া অবস্থায় ঔষধ ছাড়া এই ধরনের ক্রিম লোশন ব্যবহার করার কোনো নিয়ম আছে কিনা বা পারবে কিনা ইউজ করতে? তারা প্রথম যেদিন যে ওষুধটা, যে স্ক্যাবিসের যে ওষুধটা দেওয়া হবে, পারমেথ্রিন বা ক্রোটামিটন, সেই সময় তো আর অন্য কিছু ব্যবহার করবেন না। অন্য সময় নর্মাল ইউজ করবেন। নর্মালি যে লোশন ব্যবহার করেন, যে সাবান আমরা সাধারণত অ্যান্টিস্ক্যাবিটিক একটা দেই, অ্যান্টিস্ক্যাবিটিক সাবান দেই, সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া এমনি টার সাবান বা এই যে কোনো গ্লিসারিন সাবান ব্যবহার করতে পারেন, সেগুলো করতে পারেন। আর কি সাধারণ কোনো সাবান ব্যবহার করতে পারবেন? যে কোনো কিছুই, যে কোনো নর্মাল সাবান ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই স্ক্যাবিসের ক্রিমটা দেওয়ার সময় কিছু ব্যবহার করবেন না। সেই টাইমটা আপনারা 7 থেকে 10 ঘন্টা তো থাকবেন, কিন্তু অন্য যে কোনো লোশন, যে কোনো, যদি ইরিটেশন বাচ্চার না হয়, দেখতে হবে তো। আবার ধরেন বাচ্চারা কিন্তু বড়দের থেকে আলাদা, ওদের হাতের তালুতে, মুখে, স্ক্যাল্পে পর্যন্ত, মানে মাথাতে পর্যন্ত দেখা যায় স্ক্যাবিসের লিশন, যেটা আমাদের বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় না। তো আমরা যে দূর থেকে দেখলাম বাচ্চা হাতের তালুতে নিয়ে আসলো, মুখে নিয়ে আসলো বা মাথায় নিয়ে আসলো, তো ওতে হয় কি, মাথায় আপনি যদি নর্মালি বেবি শ্যাম্পু বা বেবি অয়েল ব্যবহার করেন, তখন একটু ইরিটেশন হতে পারে। তো অসুখটা ভালো হয়ে যাওয়ার পর 5 থেকে 7 দিন পরে আপনারা নর্মাল যা ব্যবহার করেন, বেবি লোশন, বেবি শ্যাম্পু, সবই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা তো বাচ্চাদের বিষয় নিয়ে কথা বলছি, সেই সাথে কিন্তু একই সাথে আমরা যদি দেখি যে যারা হোম মেকার, বাসায় রেগুলার কাজ করছেন, তাদেরও কিন্তু হয়ে থাকে। এবং আপনি যেমনটি বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে হাতের যে ভাঁজগুলো রয়েছে সেখানে হয়ে থাকে। তো যারা আসলে রেগুলার বেসিসে রান্না করছে, হাঁড়ি পাতিল ধোয়া মোছা করছে, তাদের যদি স্ক্যাবিস হয়ে থাকে, তো এই যে কাজ করতে গিয়ে বারবার তাকে পানি ধরতে হচ্ছে, সেক্ষেত্রে কি স্ক্যাবিস রোগটা একটু বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে না? যেদিন ট্রিটমেন্ট করবেন রাতে তো অবশ্যই বন্ধ রাখতে হবে। আর যেটা বললাম আমি, যে কোনো কারণে আবার যদি পানি দিয়ে হাত ধুয়ে ফেলেন, তাহলে রিঅ্যাপ্লাই করবেন। ওইটুকু সময় আপনাকে তো মেনটেন করতে হবে। সব কিছু শেষ করে ঘরের কাজ, ধরেন ঘরের কাজ তো এখন হোম মেকার বলেন বা যেই হোক, সবাইকেই করতে হয়। ঘরের কাজ শেষ করে আপনি সব কিছু শেষ করে তারপরে ওষুধটা অ্যাপ্লাই করবেন। কোনোভাবেই যেন আমার হাত ধুয়ে ফেলতে না হয়, বা আমার মানে কোনো কারণে যেন গোসল করে ফেলতে না হয় যে আমি ওষুধটা ধুয়ে যাবে। ওষুধটা ধুয়ে
ধুয়ে যাওয়ার মতো কোনো কিছু ব্যবহার করব না, আর যখনই আমি হাত ধুয়ে ফেলবো রিঅ্যাপ্লাই করব ওষুধটা। আচ্ছা, স্ক্যাবিস সম্পর্কে তো আপনি খুব চমৎকারভাবে ঘরোয়া ট্রিটমেন্ট বলেন বা ইউজুয়ালি আপনারা যে ট্রিটমেন্ট করে থাকেন সেটার কথা আপনারা বলেন। স্ক্যাবিস সম্পর্কে কিন্তু অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে এবং ভুল কিছু ধারণা রয়েছে, সেটি একটু আপনার কাছে জানতে চাই। মেনটেন করে না বলেই ভুল ধারণাটা হয়। ডাক্তারের কাছে গিয়ে শুনলেই এই ভুল ধারণার মানে উপশম হবে আশা করি। আর ভুল ধারণা বলতে স্ক্যাবিস সম্বন্ধে খোসপাঁচড়া সম্বন্ধে মোটামুটি সবার ধারণা আছে, সেরকম খুব একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আমাদের কাছে আসে না। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে খোসপাত্রা বা খুজলি মানে কিন্তু দেখা যায় যে তার আশেপাশে কেউ থাকতে চায় না, তার সঙ্গে মিশতে চায় না, এগুলো কিন্তু একটা সামাজিক অবস্টেকলস বলা যেতে পারে। সামাজিকগতভাবেও আমরা দেখেছি, পারিবারিকভাবেও কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখেছি। এক কথা এখন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এটাকে আসলে প্রতিরোধ কিভাবে করতে পারি? প্রতিরোধ করব সচেতন হয়ে। ওষুধপত্র তো ডাক্তার দিবেনই, তবে বারবার আমি আমার রোগীদেরকে যেটা বলি যে ওষুধ আপনি যতই খান আর যতই ব্যবহার করেন, আপনি যদি নিয়মগুলো স্ট্রিক্টলি না মেনটেন করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই ভালো হতে পারবেন না। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, স্ক্যাবিস যদি লং টার্ম স্ক্যাবিস থাকে তখন ওরা কিডনিতে মানে কিডনিটা ইফেক্ট করে। তো সেই জন্য চেষ্টা করি যে আমরা বাচ্চাদের ট্রিটমেন্টটা যেন ঠিকমতো হয়, এবং আমি চেষ্টা করি রোগীদেরকে ভালো মতো বুঝিয়ে বলতে। সবাই আমাদের সব চর্মরোগ বিশেষজ্ঞরাই চেষ্টা করেন রোগীদেরকে ভালো মতো বুঝিয়ে বলতে। আমরা লিফলেট দিয়ে দেই, আমরা সিল দিয়ে দেই, বুঝিয়ে দেই যে স্ক্যাবিসের আপনার শুধু ওষুধটা না, আপনি কি কি করবেন, কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, তারপর রোদে শুকানো, আলাদা করে রাখা, 7-10 দিন আপনারা একটু আলাদা থাকবেন, কাপড়গুলো যেগুলো ধোয়া যাবে না আলাদা করে রাখবেন, বিছানার চাদর চেঞ্জ করে দিবেন, বাচ্চাদের কাপড় চোপড় চেঞ্জ করে দিবেন, এগুলো একটু মেনটেন করবেন। এই জিনিসটাই যদি করতে পারেন ওনারা একটু কষ্ট করে, তাহলে কিন্তু স্ক্যাবিসটা ভালো করা সম্ভব। আমরা সবাই চেষ্টা করি রোগীদেরকে এই কথাটা বোঝানোর। আচ্ছা, আপনি বলছিলেন যে স্ক্যাবিস রোগটা থেকে অনেক সময় দেখা যায় কিডনিতে সমস্যা হতে পারে, এছাড়াও আর কি কি ধরনের প্রবলেম হতে পারে বা কোনো মেজর অর্গান কি এফেক্টেড হতে পারে কিনা স্ক্যাবিসের কারণে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়? মেজর অর্গান বলতে বাচ্চাদের ক্ষেত্রে কিডনি ইফেক্ট যেটা করে, আর এছাড়া যেটা মানে কমনলি হয় ইনফেকশন হয়ে যায়, অনেক বেশি ইচিং থাকে, অনেক বেশি চুলকানি থাকে, চুলকাতে হয় কি জায়গাটা ঘা হয়ে যায়, এই যে প্রদাহ বা এই ইনফেকশনের সৃষ্টিটা হয় তখন মানে একটু সিভিয়ার ফর্মে চলে যায় মানে স্ক্যাবিসটা। ধরেন অনেক দিন ধরে চিকিৎসা করছে না, অথবা দোকানদার বা অন্য কারো বা ভ্যান থেকে ওষুধপত্র ব্যবহার করছেন, তখনই অপচিকিৎসার কারণে তো ওনার ইনফেকশন হয়ে যায়। আমাদের প্রথম টার্গেট থাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করা। ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক এবং শর্ট টাইমের জন্য কিছু স্টেরয়েড অ্যাপ্লাই করি। তারপরে আমরা যখন ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যায় তারপর গিয়ে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা শুরু করি। ইনফেক্টেড এরিয়াতে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা করে খুব একটা লাভ হয় না, কারণ ইনফেকশনটা আমাকে আগে কন্ট্রোল করতে হবে। আমাদেরকে এই যে দগদগে ঘা বলেন বা যেই বলেন, এটাকে আগে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে তারপর স্ক্যাবিসের ট্রিটমেন্ট শুরু করতে হবে। আচ্ছা, আপনি স্ক্যাবিসের ট্রিটমেন্টের পার্ট হিসেবে আপনি বলছিলেন যে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়, সে সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ট্রিটমেন্টের পার্ট হিসেবে আপনি বলছিলেন যে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করে থাকেন। সো বাচ্চাদের ক্ষেত্রেও কি আপনারা অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ইউজ করে থাকেন, নাকি ছোট বড় সবার ক্ষেত্রে আসলে প্রোটোকলটা একই রকম? বাচ্চাদের ক্ষেত্রে তো স্টেরয়েড আমরা মাইল্ড ডোজ স্টেরয়েড দিই, আর অ্যান্টিবায়োটিক তো ডেফিনেটলি ইনফেকশন থাকলে তো আমাদের অ্যান্টিবায়োটিক লাগবেই, নইলে আমরা কিভাবে কন্ট্রোল করব। বড়দের ক্ষেত্রে এটা অ্যাকর্ডিংলি পেশেন্টদের দেখে যে কী অবস্থা, খুব বেশি এক্সিমেটাইজেশন হয়ে গেলে বা লাইকেনিফাইড হয়ে গেলে তখন আমরা পোটেন্ট বা মডারেট পোটেন্ট স্টেরয়েড দিই, তার সাথে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এই যে আপনি অ্যান্টিবায়োটিকের কথা বলেন, আমরা জানি যে আসলে যতটুকু পারা যায় অ্যান্টিবায়োটিক যদি কম ব্যবহার করা যায় সেটাই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমি একটু বলবো যে অ্যান্টিবায়োটিক ছাড়াও কি ট্রিটমেন্ট করা সম্ভব কিনা স্ক্যাবিসের? খুব বেশি ইনফেক্টেড হয়ে গেলে তো আমরা, ইনফেক্টেড না হলে তো আমরা অ্যান্টিবায়োটিক দেই না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম থাকে। বাচ্চাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমই থাকে, তারপরেও আমরা সেই ধরনের কোনো কিছু না হলে অ্যান্টিবায়োটিকে কিন্তু যাই না। তখন দেখি বাচ্চা একদম মানে বেশি বড় বড় ফোড়ার মতো পুঁজযুক্ত ওই ধরনের যদি নিয়ে আসে, তখন তো আমাদের অ্যান্টিবায়োটিকে যেতেই হবে। আমরা শর্ট ডোজে দেই, খুব যে অনেক দিনের দেই তা না, খুব শর্ট ডোজ 5 দিন 7 দিনও দেই না, 5 দিন 7 দিন ওই টাইপের দিয়ে তারপরে ওটাকে কন্ট্রোল করে নিয়ে আসি। যদি বেশি ইনফেক্টেড থাকে আমাদের তো আর কোনো অপশন থাকে না অ্যান্টিবায়োটিক ছাড়া।
আচ্ছা, যেহেতু অ্যান্টিবায়োটিকের কথা আপনি বললেন, অর্থাৎ ঔষধ হিসেবে আপনারা স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন, বিভিন্ন ধরনের ক্রিম বা লোশনের কথা আপনি বলছিলেন। এরই সাথে জানতে চাই যে যাদের স্ক্যাবিস হচ্ছে, খাদ্যাভ্যাসের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ মানে খাবার দাবার যা খাচ্ছি সেটাকে আসলে চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা, চেঞ্জ করতে হয় কিনা? খাদ্যাভ্যাসের সাথে সাধারণত স্ক্যাবিসের খুব কারণ যেহেতু আমরা জানি যে স্ক্যাবিস মানে চুলকানি, সুতরাং ইচিং হয় এরকম কোনো খাবার আমরা খাবো না, যেটি অনেকেই মনে করে থাকে। এটা একটা কথা বলেছেন যে খাবারে ইচিং হয়, যেটা যেমন ভেগ টার্মে রোগীরা এসে বলেন যে আমি পুঁইশাক খাই না, এটা খাই না, ওটা খাই না, ইলিশ মাছ খাই না, আলু খাই না, আমার চুলকানির ভয়, ওটা খাই না আমি। এমন না যে ওনারা ওটা খেলে চুলকানি না খেলে চুলকানি কমে যাচ্ছে, তা তো না। স্ক্যাবিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর কারো কারো যদি অ্যালার্জি থাকে, সবার কিন্তু সব জিনিসে অ্যালার্জি থাকবে না। আপনার একটা জিনিসে অ্যালার্জি থাকবে, আমার একটা জিনিসে থাকবে, কারো আলুতে থাকবে, কারো পুঁইশাকে থাকবে, কারো ইলিশ মাছে থাকবে। কিন্তু এটার মানে এই না যে ভেগ টার্মে আমি সব কিছু বাদ দিয়ে দিব। খেয়ে যদি আমি ওষুধ, আমরা তো আমাদের অ্যালার্জির ওষুধ দিবই, তারপরও যদি উনি খেয়ে দেখছেন যে না কমছে না বা বেড়ে যাচ্ছে, তাহলে উনি সেটা খাবেন না। আর এছাড়া কিছু অ্যালার্জি টেস্ট আছে, যদি সেরকম বেশি মনে হয় যে না আমার এটা খেলে অ্যালার্জি হচ্ছে, আমরা অ্যালার্জি টেস্ট দিতে পারি। অ্যালার্জি টেস্ট করে উনি দেখতে পারেন যে আসলে ওনার কিসে সমস্যা হচ্ছে। ইউজুয়ালি স্ক্যাবিসে এই খাবারের সাথে খুব একটা কোনো সম্পর্ক থাকে না। আচ্ছা, তো সব ধরনের খাবার তারা খেতে পারে অবশ্যই। আচ্ছা, একটু অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে জানতে চাই, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, যাদের কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে যদি স্ক্যাবিস নামক এই সংক্রামক রোগটা হয়ে থাকে, তাদের জন্য বিশেষ কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস যাদের থাকবে, তাদের কিন্তু যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, চুলকানি কমতেই চাবে না। ব্লাড সুগার বেশি থাকলে কিছুতেই চুলকানি কমতে যাবে না, সেই জন্য ডায়াবেটিসটা অবশ্যই ওনাকে কন্ট্রোল করতে হবে। আর এছাড়া মানে উনি ওষুধের সাথে সাথে ওনাকে আমরা এই অ্যাডভাইসটা দিব আর কি। আর যাদের কিডনি ডিজিজ থাকবে, তাদেরকে আমরা অ্যান্টিহিস্টামিন চুলকানির ওষুধ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। যে ধরনের ওষুধে কিডনিতে এফেক্ট করবে না বা কম এফেক্ট করবে বা ক্ষতি করবে না, সেই ধরনের ওষুধ আমরা দিব। আর যাদের হাইপারটেনশন থাকবে, তাদেরকেও বলবো যে হাইপারটেনশনটা মানে ব্লাড প্রেশার বেশি থাকবে, ওনারা ওটা কন্ট্রোল করবেন। যদি না করেন, মেডিসিনের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, নইলে তো চুলকানিটা ভালো হতে চাবে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আমরা যতটুকু জানি যে যদি সুগার আনকন্ট্রোল থাকে এবং তাদের যদি যে কোনো ধরনের স্কিন ডিজিজ হয়, সেটি ভালো হতে অনেক বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে সাধারণ রোগীদের ক্ষেত্রে যে ধরনের ক্রিম, লোশন বা আপনারা ঔষধ ব্যবহার করে থাকেন বা সাজেশন করে থাকেন, তাদের ক্ষেত্রেও কি একই ধরনের প্রোটোকল থাকে, একই ধরনের প্রেসক্রিপশন থাকে? ওষুধ এবং প্রেসক্রিপশন একই থাকবে, প্রোটোকলটা একই থাকবে। ওনার মেইন টার্গেট থাকবে ডায়াবেটিসটা কন্ট্রোল করা। ডায়াবেটিসটা উনি ডায়াবেটিসের ডক্টর দেখিয়ে যদি কন্ট্রোল নাই হচ্ছে, ওনার ডায়াবেটিসও কন্ট্রোল হচ্ছে না, চুলকানিও কমছে না, তখন আমরা বুঝবো যে আসলে ডায়াবেটিস কন্ট্রোল না বলেই কারণ আমরা চুলকানিটা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ফুড কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তার পায়ে যদি স্ক্যাবিস হয়ে থাকে, সেক্ষেত্রে তার আলাদা করে আর কি যত্নের দরকার রয়েছে? ফুড ম্যানেজমেন্টটা ডায়াবেটিসের জন্য খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা তো জানি স্ক্যাবিসে এমন কিছু হবে না যেটাতে ওনার ওরকম আলসার হবে। হ্যাঁ, আমরা দেখব ফুড কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। ফুটে যেন এমন কিছু না হয় যে আলসারটা বা যে ইনফেকশনটা শুকাচ্ছে না, সেটা তো আমরা নিজেরা দেখেই ওনাকে ডায়াবেটিসের ডাক্তারের কাছে পাঠিয়ে দিব। ওনাকে অবশ্যই বলবো যে আপনি ফুড কেয়ারটা করবেন। আচ্ছা, এবং কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমার একই প্রশ্ন হচ্ছে যে আপনি স্টেরয়েডের কথা বলছিলেন, তো এই স্টেরয়েড জাতীয় ওষুধ কি কিডনি রোগীদের কোনো অসুবিধা তৈরি করতে পারে? ওরাল তো আমরা দিচ্ছি না, তৈরি করতে পারে কিনা? সিস্টেমিক তো আমরা দিচ্ছি না, খাবারের ওষুধে যাচ্ছি না, যদি সেই ধরনের প্রবলেম না হয়। আমরা টপিক্যাল যেটা ব্যবহারের জন্য, ওটা সেরকম হালকা ডোজে সেরকম খুব একটা হবে না। কিন্তু আমরা যেটা চেষ্টা করব যে কিডনিতে এফেক্ট করে না, কিডনিতে ক্ষতি করে না, এমন কিছু অ্যান্টিহিস্টামিন দিতে। চুলকানির ওষুধ সেটা বুঝিয়ে দিব যেটা কিডনিতে ক্ষতি করবে না। প্রচুর প্রেগনেন্ট মহিলার, যে বাসায় হলে তো যারা প্রেগনেন্ট আছেন তারাও এফেক্টেড হবেন, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ক্যাবিসটা কন্ট্রোল করা। আমরা অ্যান্টিস্ক্যাবিটিক প্রেগনেন্টকেও দিতে পারবো, প্রেগনেন্টদেরকেও দিতে পারবো ব্যবহারের ওষুধ। ওনাদের ব্যাপারেও সেটা যে আমাকে বুঝিয়ে দিতে হবে আমি অ্যান্টিহিস্টামিনটা কি দিব। টপিক্যাল যেটা ব্যবহারের ওষুধ, সেটা স্টেরয়েডের বেলায় আমরা বুঝিয়ে দিব, একটু মাইল্ড পোটেন্ট বা মডারেট পোটেন্ট দিব, বা পোটেন্টও দিতে পারি যদি আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার পার হয়ে যায়। আর আরেকটা যেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আইভারমেকটিনটা সাধারণত আমরা দেই না, ওনারা যেন বাসার সকলের সাথে চিকিৎসা করেন, নইলে ওনার যেহেতু উনি প্রেগনেন্ট, ওনার তো একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ওনার এফেক্টটা বেশি হবে।
আচ্ছা, এই যে আপনি স্ক্যাবিস সম্পর্কে এত কিছু বললেন যে ট্রিটমেন্ট কিভাবে করতে হয়, কোনো ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট প্রোটোকল কেমন হওয়া উচিত, এই সাথে আপনার সাথে আরেকটা বিষয় জানবো যে স্ক্যাবিস সম্পর্কে আসলে আপনাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে, যে কিভাবে এটিকে আসলে কমানো যায়, কি ধরনের উদ্যোগ নিলে মানুষ আরও বেশি সচেতন হবে? আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের এখান থেকে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিছু প্রোগ্রাম হয়েছে, কয়েকটা মাদ্রাসায় যাওয়া হয়েছে আমরা। আর এছাড়া আমাদের এরকমই প্ল্যান যে আমরা মাদ্রাসায় যাব, যেহেতু মাদ্রাসাটা কেন বলছি, যে যেহেতু অনেক বেশি ছেলে মেয়ে মহিলা মাদ্রাসাও ছেলে মেয়ে অনেক বেশি ছেলে মেয়ে একসাথে থাকে, একটু ঘন বসতিপূর্ণ ক্রাউডেড এলাকা, তো একজনের কাছ থেকে খুব সহজে আরেকজনের এফেক্টেড হয়। আমরা যাই, ওদেরকে বোঝানোর চেষ্টা করি, ওদেরকে আমরা ছবি এঁকে বুঝাই, আমরা বোর্ডে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। তো আমাদের ভবিষ্যতে প্ল্যান যে আমরা এটা নিয়েই আরও মুভ করব, মাদ্রাসা ছাড়া অন্যান্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই এরিয়াগুলোতে যাব যেখানে অনেকে একসঙ্গে থাকে বা একসাথে। তাহলে এভাবে করে যদি আমরা লিফলেট এবং ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারি তাহলে সচেতনতাটা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আচ্ছা, এক্ষেত্রে আপনি তো একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনি বলছেন যে কি ধরনের পরিকল্পনা আপনাদের রয়েছে এবং অলরেডি আপনারা কাজ করছেন, এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আসলে কি ভূমিকা রয়েছে এবং আরও কতটুকু অ্যাক্টিভ থাকলে সেটাকে আরও বেশি দমন করা সম্ভব বলে আপনার কাছে মনে হয়? এটা তো আসলে কর্তৃপক্ষ নিজেরাই ভালো বলতে পারবেন। তো আমার একজন চিকিৎসক হিসেবে আপনার এক্সপেকটেশন, আমার আশা থাকবে বা আমার ওনাদের কাছে অনুরোধও থাকবে যে আমরা যেভাবে চাচ্ছি, যেটা স্বাস্থ্য অধিদপ্তর পারবেন, আমরা তো ইন্ডিভিজুয়ালি ওভাবে পারবো না। ওনারা যদি এটা নিয়ে বড় বড় পরিকল্পনাগুলো করেন, যেটা আমরা চাচ্ছি যে মানে আপনি যে ঘনবসতিপূর্ণ মানে ক্রাউডেড এরিয়াগুলোতে বা যে কোনো মেস বলেন, যে কোনো হোস্টেল বলেন, হল, মাদ্রাসা, স্কুল, কলেজ, এখানে যদি ওনারা একটু চেষ্টা করেন আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার, বা ওনারা নিজেরা যদি কিছু প্রকল্প গ্রহণ করেন যে স্ক্যাবিস নিয়ে ওনারা কাজ করবেন এবং স্ক্যাবিসের এই সচেতনতাটা বৃদ্ধি করবেন, তাহলে তো খুব ভালো হয়। তাহলে এই সমস্যার সমাধান আমার মনে হয় 50% হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা কিছু ভিজুয়াল কোনো কিছু ডকুমেন্টারি রেডি করেছেন, সেখানে আসলে কি কি বিষয় রয়েছে? বিষয় প্রথমত কি করতে হবে এবং প্রথম ট্রিটমেন্ট তো আর বলে লাভ হবে না, ওখানে ডকুমেন্টারিতে যেটা মেইন কথা যে মেনটেন কি করতে হবে, বাসার সকলে কিভাবে আপনারা একসাথে চিকিৎসা করবেন, কিভাবে কাপড় চোপড়গুলো আলাদা করে রাখবেন, ধুয়ে রাখবেন, আলাদা বেড ইউজ করবেন, তারপর বিছানা চাদর যেগুলো করবেন আর কি, সবাই একসঙ্গে চিকিৎসা করবেন, বাইরে কোথাও গেলে আবার এসে আপনারা মেনটেন করার চেষ্টা করবেন যে অন্য কোনোখান থেকে কেউ যেন চুলকানিটা নিয়ে আসছে কিনা তার ট্রিটমেন্টটা করি, এবং আমি কোথাও গেলে যেন ওখানে খেয়াল করি যে আমার নিজের চুলকানি আছে কিনা বা অন্য কারো আছে কিনা, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি আমরা। আচ্ছা, ওখানে নিশ্চয়ই সেই স্ক্যাবিস রোগের যে লক্ষণগুলো থাকে অথবা যদি ইনফেকশন লেভেলে চলে যায় সেই ধরনের কোনো পিকচার থাকে কিনা, যাতে করে রোগীরা বুঝতে পারে যে আসলে হ্যাঁ আমারও এই ধরনের সমস্যাগুলো হয়েছে? হ্যাঁ, অবশ্যই পিকচার তো অবশ্যই থাকে, এরিয়াগুলো আমরা বলার চেষ্টা করি। আমি তো বলেছি আপনাকে প্রথমে যে আঙুলের ফাঁকে থেকে শুরু করে কবজি, কোনোই, এভাবে করে যেভাবে যাই আমরা এগুলো দেখাই যে কোন এরিয়াতে থাকে। তাহলে হবে কি, এরিয়াটা যদি রোগীরা বুঝতে পারেন তাহলে প্রথমে উনি নিজে ডায়াগনোসিস করতে পারবেন যে আসলে আমার কি হয়েছে, আমার স্ক্যাবিস হয়েছে। তো প্রথমে যদি উনি বুঝতে পারেন যে আমার খোসপাথরা বা স্ক্যাবিস হয়েছে, উনি দৌড়ে ডাক্তারের কাছে আসবেন। আর যদি উনি নাই বুঝতে পারেন, আমার প্রথম টার্গেট হচ্ছে রোগীকে বুঝানো যে আসলে আপনার কি হয়েছে, আপনি নিজে এটা বুঝেন। যখন উনি বুঝতে পারবেন তখন উনি নিজেই আসবেন ডাক্তারের কাছে। প্রথম জিনিসটাই টার্গেট হচ্ছে এটা। তারপর এটা বুঝানোর পর ওনারা ডাক্তারের কাছে আসলে তো চিকিৎসাটা হয়েই গেল। আর ওই যে বললাম বাচ্চাদের ক্ষেত্রে কোথায় হয়, বাচ্চাদের নিয়ে মায়েরা স্বাভাবিক বেশি অ্যাংশাস থাকে, অন্য এরিয়া ছাড়া বাচ্চাদের যেটা হয় স্ক্যাল্পে, ফেসে বা হাতের তালুতে হয়, তো ওই যে বড় বড় ফোসকার মতো হয়ে যায়, পুজের মতো হয়ে যায়। তো যখন বাচ্চার এটা দেখবে উনি নিজে মা বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাচ্চার স্ক্যাবিস হয়েছে, আমাকে আর সবার ট্রিটমেন্ট করতে হবে, কারো থাক আর না থাক। তো আসলে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। বাসায় অনেক সময় হয় কি, বয়স্করা থাকেন বা অন্যরা থাকলে সবাই মানতে চান না যে না না আমার চুলকানি নেই, আমি চিকিৎসা করবো না, আমি কেন ওষুধ দিব। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা বুঝাতে পারি, পরিবারের সকল সদস্য একসঙ্গে চিকিৎসা করবেন, চুলকানি থাকুক আর না থাকুক। স্ক্যাবিস সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, যে আসলে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের কি কি ভূমিকা রয়েছে এবং আপনাদের পরিকল্পনা সম্পর্কেও জানলাম। আরও বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং আপনারা চেষ্টা করেছেন যে ভিজুয়াল ডকুমেন্টারির মাধ্যমে রোগীদেরকে অথবা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে বোঝানোর জন্য যে কী কী ধরনের সিমটম থাকতে পারে এবং এই ধরনের সিমটম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যেমনটি এক কথায় বারবার বলছিলেন যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মেইনটেনেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। শহরাঞ্চলের মানুষ যথেষ্ট সচেতন থাকে, অনেক সময় কিন্তু গ্রামাঞ্চলে যারা থাকে তারা কিন্তু এই মেইনটেনেন্স বিষয়টা সঠিকভাবে তারা কিন্তু পালন করতে পারে না। যেমনটা আপনি বলছিলেন যে যাদের স্ক্যাবিস হচ্ছে, কাপড় ইস্ত্রি করা অথবা ভালোভাবে আসলে শুকানো, কাপড়গুলোকে আলাদা করে রাখা, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয় তাদের পক্ষে মেনটেন করাটা একটু ডিফিকাল্ট। সো ম্যাস পিপলে যখন আপনারা কাজ করেন, রুরাল এরিয়াতে যখন আপনারা কাজ করেন, তখন আসলে কী ধরনের রেসপন্স পান? ওনারা তো এটা তো বলেন যে আসলে সবাই মানতে চায় না, সবাই ওষুধটা ব্যবহার করতে চায় না। আর ইস্ত্রি না করলেন কিন্তু রোদ তো আছে, হ্যাঁ রোদ তো আছে, এই জিনিসটা চেষ্টা করবেন। আর যদি রোদে দিবেন কাপড়গুলো, কড়া রোদে দিবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যেগুলো একদমই ব্যবহার করতে পারবেন না একটু আলাদা করে রাখবেন। কিছু এই সমস্যাটা থাকবেই, এটা আপনাকে ওভারকাম করেই চেষ্টা করতে হবে। একটু কঠিন হলেও চেষ্টা করতে হবে, নইলে তো রোগ ভালো করা যাবে না। যখন বেশি এফেক্টেড হয়ে যাবে রোগী, তার তো আর কোনো কিছু করার থাকবে না। এই কন্ট্রোল তো ওনাকে করতেই হবে, এটা তো মেনটেন ওনাকে করতেই হবে, এছাড়া তো আর কোনো অপশন নেই। রোগের জীবাণুটাকে তো আমার এনিহাও মারতে হবে, রোগের জীবাণু মারার আর তো কোনো অপশন নেই। এখন পর্যন্ত আর কিছু এখনও তৈরি হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, আরও ইজিয়ার হয়ে যাবে। আমরা আশা করি যে হয়তো এত কঠিন নিয়মগুলো মানতে হবে না, কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে নিয়মগুলো তো কষ্ট করে মানতেই হবে। আচ্ছা, অনেক রোগীরা কিন্তু জানতে চাই, তারই সাথে কিন্তু আমারও নিজেরও একটা ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে যে স্ক্যাবিসটা যখন হচ্ছে, আমরা তো জানি যে স্ক্যাবিস মানেই হচ্ছে যে ইচ মাইট নামক একটা ছোট্ট 8 পা যুক্ত একটা পোকা থাকে। সেই পোকাটা আসলে কোথা থেকে আসে? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস যেখান থেকে আসে, যে কোনোখান থেকেই আসতে পারে। সার্কোপটিস স্ক্যাবি একটা প্যারাসাইট, যে কোনোখান থেকেই আসতে পারে, স্পেসিফিক কিছু না। আগে যেমন মনে করা হতো যে হ্যাঁ, যে এরিয়াগুলো নোংরা থাকে বা যেখানে মাস পিপল থাকে, যেখানে ক্রাউডেড থাকে, ওখানে ক্রাউডেড এরিয়া থেকেই আসে, কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে অনেক। এবং এমন না যে স্পেসিফিক কোনোখান থেকে আছে, যে কোনোখান থেকে। কারণ আমাদের অনেকেরই কিন্তু ধারণা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করে না, অপরিচ্ছন্ন জায়গায় থাকে, তাদেরই একমাত্র এই খোস পাত্রে বা স্ক্যাবিসটা। একসময় মনে হতো এরকম, একসময় হতো এরকম, কিন্তু এখন ব্যাপারটা ওরকম না। এখন জেন্টলম্যান স্ক্যাবিসও হচ্ছে, যে কোনো খাতে যারা পরিচ্ছন্ন থাকছে তাদেরও। যদি স্ক্যাবিসের জীবাণুটা এসে পড়ে কোনোখান থেকে ইনফেক্টেড হয়ে যায়, সেটা তো আসলে বোঝা যাবে না। তো কেউ না কেউ, আমরা সবাই সবসময় কোথাও না কোথাও যাচ্ছি, কিছু না কিছুর সাথে টাচ হচ্ছে, কিছু না কোনো এরিয়া, সেটা মার্কেট বলেন, ইভেন আমরা মার্কেটে যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, এখানে ওখানে, যে কোনোখান থেকে স্ক্যাবিস ইনফেক্টেড হতে পারে। ইনফেক্টেড হওয়ার পরে গিয়ে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা হচ্ছে, তখনই যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন। আচ্ছা, আপনি তো স্ক্যাবিস নিয়ে অনেক কিছু বিস্তারিত আমাদেরকে বলেন। এখন আপনার কাছে জানতে চাই, সার্বিকভাবে আমরা ত্বককে একটু ভালো রাখার জন্য, সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত? পুষ্টিকর খাবার খাবেন, ঠিক মতো ঘুমটা ঠিক মতো হবে। আমরা জানি একটা মানুষের ত্বক দেখে বা তার ত্বকের টেক্সচার দেখে কিন্তু আন্দাজ করতে পারে তিনি কতটুকু সুস্থ রয়েছেন। হ্যাঁ, এটা একটা। আর আপনি যদি ফেসের কথা বলেন, ফেসের মেনটেনেন্স বা ফেসটাকে ভালো রাখা, সেটা একটা। আর ওভারঅল আমি যদি ত্বক বলতে কিন্তু আমরা মাথার তালু থেকে পায়ের তালু বুঝি। অনেকে এসে বলে আমার স্কিন বলতে ওনারা কিন্তু শুধু ফেসটাকে বুঝায়, আসলে ব্যাপারটা তা না। ত্বক কিন্তু মাথার তালু থেকে পায়ের তালু। আপনাকে যেটা করতে হবে, প্রপার ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর এছাড়া হাবিজাবি যে কোনো কিছু মেখে ফেলবেন না, যে কোনো কিছু ইউজ করে ফেলবেন না, এই জিনিসটা একটু চেষ্টা করবেন। যে কোনো সামান্য সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন। যেটা করবেন না, যে এর আগেও বলেছি, যে কোনো ক্রিম মেখে ফেলবেন না, দোকানদারের পরামর্শে ভ্যান থেকে কোনো ওষুধ নিয়ে ব্যবহার করে ফেলবেন না। হয়তো সহজলভ্য বলে মানুষ মনে করে যে হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া একটু ঝামেলা, দেরি হবে, দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, কিন্তু আপনার জন্য আলটিমেটলি এটা ভালো হবে, আপনারই এটা ভালো হবে। আর আপনি যদি এদিক ওদিক থেকে এইসব মাখেন, ক্ষতি বরং বেশি হবে। তো নিজের ক্ষতি করার থেকে আগেই বুঝে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো হবে।
আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে ত্বককে ভালো রাখার জন্য সার্বিকভাবে ব্যক্তিগতভাবে সচেতন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনি সেই সাথে বলছিলেন যে সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, এবং আমার কাছে মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও মনে হয় এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুস্থ থাকার ক্ষেত্রে, সেটা ত্বকই হোক বা সার্বিকভাবেই হোক। এখনকার জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওবেসিটি। এত বেশি ওয়েট গেইন হচ্ছে ফাস্ট ফুড খেয়ে এবং অ্যাক্টিভিটি কম। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা জায়গায় দিতে পারছি না। আমি যে বাচ্চাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য বলবো, কোথায় যাবে, যেহেতু আমাদের ওই এরিয়া নেই, ওরকম সেফটির অভাব। তো এই জিনিসগুলো আমরা যদি একটু মেনটেন করতে পারি, যে আমি বাচ্চা মোটা হয়ে যাচ্ছে বা ওবেস হয়ে যাচ্ছে। ওবেসিটির বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের, ঘাড় কালো হয়ে যাওয়া, প্রথমত ডায়াবেটিস ডেভেলপ করে যায়, হ্যাঁ, এছাড়া আরও কিছু হরমোনাল প্রবলেম হয়, পিসিওএস হয়। তো এইসব কারণে তখন ইচিং হয়। আর এই যে স্ক্যাবিসটা, যারা একটু ওবেস, যারা একটু মোটা, তাদের জন্য কিন্তু বেশি হয় ইচিংটা। আর ওদের ক্ষেত্রে ইচিং থেকে, চুলকানি থেকে এরিয়াগুলো কালো হয়ে যায়। ঘাড়, হাতের এরিয়া, যে জায়গাগুলো ভাঁজ থাকে সেইগুলো, তারপর হাঁটু, এই এরিয়াগুলো কালচে হয়ে যায়। ওবেস বাচ্চাদের উচিত, মানে ওবেসিটি যখনই আমি দেখব, তখন প্যারেন্টসদের উচিত যে ওবেসিটিটাকে কন্ট্রোল করে আনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এখন টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম স্ক্যাবিস নিয়ে। আশা করি স্ক্যাবিস সম্পর্কে আমরা অনেক বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।